ফ্লোচার্ট অফ মার্চেন্ডাইজিং অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন। আজকে আমরা আলোচনা করব মার্চেন্ডাইজিং অ্যাক্টিভিটিসের ফ্লোচার্ট নিয়ে, স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন। মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজিং এর সংজ্ঞা আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, বাট আমি এখানে একটু শর্ট করে বলে দিচ্ছি। মার্চেন্ডাইজিং হচ্ছে একটা প্রসেস যেখানে এটা শুরু হচ্ছে অর্ডার প্লেসমেন্ট থেকে এবং শেষ হচ্ছে গুড শিপমেন্ট করা পর্যন্ত। এর মাঝখানে অনেকগুলো স্টেপ থাকে। যদিও মার্চেন্ডাইজারের মূল কাজ হচ্ছে ফলো আপ দেওয়া। মার্চেন্ডাইজিংকে দুইটা স্টেজে ভাগ করা যেতে পারে: ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন। প্রোডাকশনকে অনেকে আমরা এক্সিকিউশন বলি। শুরু করি ডেভেলপমেন্ট স্টেজ থেকে। তো ডেভেলপমেন্ট স্টেজে ডেভেলপমেন্ট এনকোয়ারি থেকে কাজগুলো শুরু হয়। বায়ার, আমাদের এক্সিস্টিং বায়ার আমাদেরকে টেক প্যাক পাঠাতে পারে বা ফিজিক্যাল স্যাম্পল পাঠাতে পারে আমাদের ফেব্রিক, ক্রিমস, ওয়াশ, গার্মেন্টস এগুলো ডেভেলপ করার জন্য। আচ্ছা, এখানে আমি ফেব্রিক, ক্রিমস, ওয়াশ কেন বললাম? শুধু যে আমরা গার্মেন্টসই হচ্ছে ডেভেলপ করি তা কিন্তু না। আমাদেরকে অনেক সময় ফেব্রিক, ক্রিমসও ডেভেলপ করতে আ বলে। এবং যদি এটা ডেনিম প্রোডাক্ট হয় বা ওয়াশ প্রোডাক্ট হয় তাহলে ওয়াশ ডেভেলপমেন্টের জন্য বলা হয়। যাই হোক, ফ্যাক্টরি নিজে থেকেও কিছু ডেভেলপমেন্ট করতে পারে যদি তার নিজস্ব স্ট্রং ডিজাইন টিম থাকে। আর এছাড়া যদি কোনো নতুন ফ্যাক্টরি নতুন কোনো বায়ারের সঙ্গে কাজ করতে চায় তাহলেও সে তার নিজস্ব ক্যাপাবিলিটি শো করার জন্য বায়ারের টেস্ট অনুযায়ী এই ফেব্রিক, ক্রিমস বা গার্মেন্টস এগুলো ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে আমরা যেহেতু টেক প্যাকটা পেয়ে গেলাম, এবার এটাকে রিভিউ করি। ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার তার ইন্টারনাল টিম লাইক টেকনিক্যাল টিম, প্রোডাকশন টিমের সঙ্গে এই টেক প্যাকটাকে রিভিউ করবে এবং দেখবে যে তার এই স্টাইলটা কি প্রোডাকশন ফিজিবল কিনা অথবা প্রাইসের সঙ্গে এটা যায় কিনা। বিকজ ছোট্ট একটা ডিজাইনের কারণে প্রাইসটা এত বেশিই হতে পারে যে আসলে বায়ার এটাকে এগ্রি নাও করতে পারে। তখন কি করব? তখন ইমিডিয়েটলি আমাকে বায়ারকে ইনফর্ম করতে হবে এবং আমাকে কিছু অপশন নিয়ে যেতে হবে। কারণ আমি নেগেটিভ হতে পারবো না। আমি বায়ারকে কোনো কিছু অপশন নিয়ে বলবো যে হ্যাঁ, তুমি আমার এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দাও। তাহলে হয়তো তোমার প্রাইসটা একটা রেঞ্জে থাকবে। অথবা এটা আমার প্রোডাকশনে ফিজিবল হবে। ওকে, সাবমিট স্যাম্পল। যদি আমার সবকিছু ওকে থাকে, বায়ারের সঙ্গে আমার সমস্ত এগ্রিমেন্ট থাকে অথবা টেক পেয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে তো আমি স্যাম্পলে প্রসিড করে ফেললাম। আমাকে কি করতে হবে? স্যাম্পল ম্যাটেরিয়াল অ্যারেঞ্জ করতে হবে। স্যাম্পল ডিপার্টমেন্টের সঙ্গে আমাকে ফলো আপ দিয়ে আমাকে স্যাম্পলটা উঠাতে হবে। যদি এটা গার্মেন্টস হয়। এছাড়াও আমাকে ফেব্রিক মিল বা ট্রিমস মিলের সঙ্গে কমিউনিকেশন করে ফেব্রিক, ট্রিমস, ওয়াশ এগুলো আমার স্যাম্পল রেডি করতে হবে এবং স্যাম্পল সাবমিট করতে হবে বায়ার রিকোয়ারমেন্ট ওয়াইজ। বায়ার কি করবে? বায়ার হচ্ছে এটাকে রিভিউ করবে এবং অ্যাপ্রুভ করে দিবে। যদি আমার ভাগ্য ভালো থাকে। যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আমাকে হচ্ছে আবার রিমেক করতে হবে। যাই হোক, যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো আমি নেক্সট স্টেজে চলে গেলাম। আচ্ছা, কস্টিং। কস্টিংটা যে স্যাম্পল সাবমিশনের পরেই করতে হবে তা না। এটা আমি স্যাম্পলের প্রসেস করার সঙ্গে সঙ্গে কস্টিংটা করে ফেলতে পারি। কিন্তু অনেক সময় আমাদের এই কস্টিংটা স্যাম্পলের পরে করা হয় এই জন্য কিছু স্যাম্পল থাকে একটু ক্রিটিক্যাল বা তখন তখন হয় কি যে আমার এসএমভিটা অ্যাকুরেট কত হবে এইটার জন্য, তারপরে হচ্ছে কি আমার কনজাম্পশনটা অ্যাকুরেট কত হবে এইটার জন্য আমার স্যাম্পলটা করার পরে তারপরে কস্টিংটা করা হয়। কিন্তু আমি ইন দ্য মিন টাইম ফেব্রিকের প্রাইস, ট্রিমসের প্রাইস এগুলো কালেক্ট করে রাখতে পারি। ওকে, আমি সমস্ত ইনফরমেশন যখন পেয়ে গেলাম, এরপর আমাকে একটা কস্ট শিট প্রিপেয়ার করতে হবে। এটা আমি আমার ম্যানেজার বা সিনিয়র মার্চেন্টের সঙ্গে আমি রিভিউ করব যে আমার প্রাইসটা ঠিক আছে কিনা। অথবা কোনো ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার নিজেই সরাসরি প্রাইস সাবমিট করে দিতে পারে, তাকে একটা টার্গেট সেট করে দেওয়া থাকলে। আচ্ছা, এবার তো প্রাইস আমি সাবমিট করে দিলাম। এবার কি করতে হবে? এবার বাইরের সঙ্গে নেগোসিয়েশন করতে হবে। আমি যখন প্রাইসটা দিব সেটা ওয়ান শটে যে অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা খুবই রেয়ার কেস। সো আমাকে মাথায় রাখতে হবে যে বায়ার অবশ্যই কামব্যাক করবে এবং আমার প্রাইসটা হাই কেন এটা জিজ্ঞেস করবে অথবা প্রাইসটা আরো কমানো যায় কিনা সেটার জন্য আমাকে পুশ করবে। তখন আমাকে আমার এনাফ নলেজ থাকতে হবে যে বায়ারের আমি ফেস টু ফেস যাতে বায়ারের সাথে নেগোসিয়েশন করতে পারি যে আমার আসলে কোন পয়েন্টে প্রাইসটা বেশি লাগতেছে বা কোন অপশনে কাজ করলে আমার প্রাইসটা কমানো যেতে পারে। এই নেগোসিয়েশন বা এই লজিক্যাল এক্সপ্লানেশন গুলো আমাকে জানতে হবে। ওকে, আমি সমস্ত নেগোসিয়েশন করলাম, বায়ার আমার উপরে হ্যাপি, বায়ার আমার প্রাইস এগ্রি করে নিল। এরপর আমাকে কি করতে হবে? ক্যাপাসিটি রিজার্ভ করতে হবে। ক্যাপাসিটি রিজার্ভের জন্য আমি কাকে বলবো? প্রোডাকশন মার্চেন্ডাইজারকে বলবো তুমি ক্যাপাসিটি রিজার্ভ করে ফেলো। বাট কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন এবং ডেভেলপমেন্ট একই মার্চেন্ডাইজার কাজ করে। সেক্ষেত্রে আমার নিজেকেই আমার প্রোডাকশন
প্রোডাকশন টিম অর্থাৎ ফ্যাক্টরি প্রোডাকশন টিম বা প্ল্যানিং টিমের সঙ্গে কাজ করে আমি ক্যাপাসিটি রিজার্ভ করব এবং অবশ্যই আমাকে ফেব্রিক মিলেও ক্যাপাসিটি রিজার্ভ করতে হবে, ট্রিমস মিলেও ক্যাপাসিটি রিজার্ভ করতে হবে। নাও আমার ডেভেলপমেন্ট স্টেজ শেষ। এখন চলে আসলাম প্রোডাকশন স্টেজে। প্রোডাকশন স্টেজে আমাকে করতে হবে ডেলিভারি কোটেশন। আমি আমি যদি ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার হই, আমি এটা পাস করে দেব প্রোডাকশন টিমের কাছে। প্রোডাকশন মার্চেন্ডাইজার এই স্টেজটাকে রিভিউ করবে এবং হচ্ছে গিয়া চেক করবে যে আমার ফেব্রিক, ক্রিমস এগুলোর কোয়ালিটি বা বেস কি অ্যাপ্রুভ আছে কিনা। অথবা স্যাম্পল আমার অ্যাপ্রুভ কিনা। এবং ম্যাটেরিয়াল লিড টাইমগুলো কি, সে এই সমস্ত ইনফরমেশন সে কালেক্ট করে সে একটি ক্রিটিক্যাল পাথ তৈরি করবে। ক্রিটিক্যাল পাথ তৈরি করার পরে সে বায়ারকে ডেলিভারি ডেট কোড করবে। এইখানেও নেগোসিয়েশন। ডেলিভারি ডেট যে আমি কোড করব আর বায়ার যে আমার অ্যাকসেপ্ট করবে তা নাও হইতে পারে। সো এমনও হতে পারে যে আমি অনেক হায়ার ডেলিভারি কোড করে ফেলছি হায়ার লিড টাইমে, অথবা আমার ডেলিভারি কোটেশন ইজ কারেক্ট বাট বায়ারের হচ্ছে আরো কুইক ডেলিভারি লাগবে। সেই ক্ষেত্রে বায়ার আমার কাছে কামব্যাক করবে। সেখানে আমি হয়তো তার কাছে কিছু অপশন চাইতে পারি। যেমন আমি হয়তো স্যাম্পল সাবমিট করব অ্যাভেলেবল ফেব্রিক, ক্রিমস এর উপরে তাহলে হয়তো আমার কিছুটা সময় কম লাগবে। অথবা বাল্ক হ্যাঙ্গার অ্যাপ্রুভাল আমি সেলফ দিব, বাইরের কাছে সাবমিট করব না। তাহলে এখানে আমার এট লিস্ট ১ সপ্তাহ কম লাগতে পারে। এরকম বিভিন্ন অপশন আমাকে খুঁজে বের করতে হবে এবং বায়ারকে প্রপোজ করতে হবে যে হ্যাঁ, আমি এই অপশনে আমি তোমাকে ৭ দিন বা ১০ দিন আমি হচ্ছে লিড টাইম কম দিতে পারতেছি। ওকে, যদি আমার ডেলিভারি ডেট এগ্রি হয়ে যায় তাহলে আমি বায়ারের কাছ থেকে একটি অর্ডার শিট পাবো বা পারচেজ অর্ডার শিট পাবো। কোয়ালিটি বা বেজ অ্যাপ্রুভাল। আচ্ছা, এটা হচ্ছে এখানে অপশনাল। বিকজ যখন ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার কাজ করবে এই কোয়ালিটি বা বেসটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি। কিন্তু যদি আমার ভাগ্য খারাপ থাকে অ্যাজ এ প্রোডাকশন মার্চেন্ডাইজার তাহলে এই কোয়ালিটি বা বেস অ্যাপ্রুভালটা হবে না। তখন এটা আমাকেই আবার করতে হবে, নতুন করে সাবমিট করতে হবে। আর যদি আমার কপাল ভালো থাকে তাহলে মার্চেন্ডাইজার সরি বায়ারের অলরেডি কোনো নমিনেটেড সাপ্লায়ার থাকবে যেখানে এই কোয়ালিটিগুলো অলরেডি অ্যাপ্রুভ। আমি শুধু সেই অ্যাপ্রুভ কোয়ালিটি রেফারেন্স ধরে বুকিংয়ে চলে যেতে পারবো। ওকে, আমার সব কোয়ালিটি অ্যাপ্রুভ। এখন আমি যাব কিসে? ইয়ার্ন এবং গ্রেস বুকিং। আমার ফেব্রিক হতে পারে, আমার ইলাস্টিক হতে পারে, লেস হতে পারে, অথবা অন্য যেকোনো ধরনের ট্রিমসে যদি গ্রেস বুক করতে হয় বা ইয়ার্ন বুক করতে হয় তাহলে আমি সেটা করে ফেলবো। কালার অ্যাপ্রুভাল অন্যতম প্রধান কাজ। এই কালার অ্যাপ্রুভালটা ক্ষেত্রে আমি বলি এখানে ল্যাব ডিপ। ল্যাব ডিপ শব্দটা হচ্ছে সলিড ফেব্রিক বা সলিড ক্রিমসের ক্ষেত্রে ইউজ করি আমরা সলিড কালার। যদি এটা এওপি বা অল ওভার প্রিন্ট হয় অথবা ইয়ার্ন ডাইড হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি স্ট্রাইক অফ বলবো। একটা ফেব্রিক আকারে আমি পাঠাবো, একটা অ্যাটলিস্ট A4 সাইজের ফেব্রিক পাঠাবো। আর ওভেনের ক্ষেত্রে এটাকে হ্যান্ডলুম বলা হয়। তো যে কোনো টার্মসই হোক আমি এটাকে সাবমিট করতেছি কি কারণে। আর ল্যাব ডিপটা সাধারণত 2 বাই 2 ইঞ্চি হয়। আমি আমি এই সোয়াচগুলো কেন সাবমিট করতেছি? বায়ার এই কালারগুলা ওকে আছে কিনা, তার মনের মতো বা তার ডিজাইন মতো আছে কিনা সেটা ও এসে চেক করবে এবং অ্যাপ্রুভ দিবে। অথবা সে কমেন্টস দিবে আমাকে আবার অ্যামেন্ড করার জন্য। ফাইন, ধরলাম আমার কালার অ্যাপ্রুভ। তাহলে আমার যদি গ্রেস রেডি থাকে মিল ডাইং এ চলে যেতে পারে। ম্যাটেরিয়াল বুকিং। ম্যাটেরিয়াল বুকিং এর ক্ষেত্রে আমি একটু বলি, এটা যে কালার অ্যাপ্রুভাল এর পরেই যেতে হবে এরকম না। আমি ম্যাটেরিয়াল বুকিং করার পরেও কালার অ্যাপ্রুভাল করতে পারি। কিন্তু কখনো হয় যে আমার গ্রেসটা অলরেডি রেডি, সেক্ষেত্রে কালার অ্যাপ্রুভাল এর পরেই আমি কালার ম্যাটেরিয়াল বুকিং এ যেতে পারি। দ্যাট মিনস কালার ফেব্রিক বুকিং, কালার ইলাস্টিক বুকিং এভাবে। বাট এটার কোনো সিকোয়েন্স নেই যে আগে কোনটা পরে কোনটা। আমার অর্ডার শিট পাওয়ার পরে আমাকে ম্যাটেরিয়াল বুকিং এ চলে যেতে হবে। আর কালার অ্যাপ্রুভালটা এর মধ্যেই হয়ে যাবে। যাই হোক, আমাকে যেটা করতে হবে আমাকে হচ্ছে ক্যাট থেকে কনজাম্পশন কালেক্ট করতে হবে অ্যাজ এ মার্চেন্ডাইজার। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাকে ফেব্রিক এবং ক্রিমসের বুকিং এ চলে যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি যে কেয়ার লেবেল বা প্যাকেজিং এর ক্ষেত্রে বেশিরভাগ বায়ারেরই কিছু অনলাইন পোর্টাল থাকে যেখানে ফ্যাক্টরিকে বিভিন্ন ধরনের ফেব্রিক ইনফরমেশন, টেস্ট রিপোর্ট এগুলো আপলোড করতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয়। এগুলো অ্যাপ্রুভ হলেই কেয়ার লেবেলের যে কেয়ার কোড আছে সেটা লাইভ হয়। তাহলে কেবল আমি কেয়ার লেবেল বুকিং করতে পারবো। আর এছাড়াও আমাকে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ যেমন পলিব্যাগ, সুইঙ্গার, কার্টুন এগুলো বুকিং এ চলে যেতে হবে। এখন আসি ম্যাটেরিয়ালের পেমেন্ট। ম্যাটেরিয়াল বুকিং তো করলাম, এবার ম্যাটেরিয়ালের পেমেন্ট। এই পেমেন্টের যে অংশটুকু, পোর্শনটুকু, এটা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন। বিকজ বেশিরভাগ মার্চেন্ডাইজার এই পেমেন্টটা অ্যারেঞ্জ করতে ডিফিকাল্টিস ফেস করে, অধিকাংশ ফ্যাক্টরিতে অ্যাকচুয়ালি। সে আমার ম্যাটেরিয়াল বুকিং দেওয়ার পরই আমি সাপ্লায়ারদের কাছ থেকে প্রোফর্মা ইনভয়েস বা পিআই পাবো। সো প্রোফর্মা ইনভয়েসে কি থাকবে?
পারফরম্যান্স ইনভয়েস থাকবে আমি কি মেটেরিয়াল বুকিং করলাম, তার প্রাইস কত, তার টোটাল সেলস ভ্যালু কত, আমার শিপমেন্ট টার্ম কি এবং ডেলিভারি ডেট কনফার্মেশন থাকবে। সো পিআই পাওয়ার পরে আমাকে অ্যারেঞ্জ করতে হবে এলসি বা টিটি। আমার বেসড অন আমার সেলস ভ্যালু এবং আমার ফ্যাক্টরি এসওপি বা ফ্যাক্টরির ক্যাশ ফ্লো ইত্যাদি এগুলো মেনটেন করে আমি হয়তো বা এলসি দিব বা টিটি দিব। যাই হোক, আর যদি আমার একটা কম্পোজিট ফ্যাক্টরি হয় তাহলে হয়তো আমাকে এই পেমেন্টের অংশটুকুতে কাজ করতে হবে না। বাল্ক স্যাম্পল অ্যাপ্রুভাল এবং ম্যাটেরিয়াল ইন-হাউস। আমি কালার অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, পেমেন্ট দিয়ে দিলাম, আর আমার ফেব্রিক মিল বা ট্রিমস মিল এই আমার ডাইংয়ে চলে গেল। এরপরে তার ফার্স্ট ডাইলোর থেকে আমাকে বাল্ক স্যাম্পল পাঠাবে বাল্ক অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। আমি সেটা বাইরের কাছে পাঠাবো বাল্ক স্যাম্পল অ্যাপ্রুভালের জন্য। আমার যখন বাল্ক স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি এটা শিপমেন্টের জন্য প্রসিড হতে পারবো। আচ্ছা, এখানে বলে নেই আমাকে অবশ্যই পেমেন্টটা করে নিতে হবে। তাহলে কেবল মিল আমাকে ফেব্রিক বা ট্রিমস শিপমেন্ট করবে। আর যদি এটা লোকাল না হয়ে ওভারসিজ হয় তাহলে আমাকে এয়ার শিপমেন্ট বা সি শিপমেন্টের পোর্শনটুকু কনসিডার করতে হবে। এখানে অনেকগুলো কাজ আছে যে আসলে ভেসেল কাট অফ ডেট শিডিউল, তারপরে পোর্ট থেকে গুডস রিলিজ করা, এগুলোতেও মার্চেন্ডাইজের অনেকগুলো কাজ করতে হয়। আর যদি লোকাল হয় তাহলে এই ঝামেলা বা হ্যাসেলগুলো থাকবে না। আসি স্যাম্পল অ্যাপ্রুভাল। আচ্ছা, এখানে বলে নেই ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার তো অলরেডি আমার ডেভেলপমেন্ট স্যাম্পল সাবমিট করছে। বাট প্রোডাকশন মার্চেন্ডাইজার কি করবে? প্রোডাকশন মার্চেন্ডাইজার মেইনলি ফিড স্যাম্পলের জন্য কাজ করে। ফিড স্যাম্পল, সাইজ সেট হচ্ছে বিভিন্ন সাইজের উপরে, আর ফিড স্যাম্পল হচ্ছে বেস সাইজের উপরে। আর পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল হচ্ছে আমার অবিকল বা আমার প্রোডাকশন স্যাম্পল মতো, প্রোডাকশনে আমি যে গার্মেন্টসটা তৈরি করব, প্রডিউস করব, তার মতো হবে। অর্থাৎ পিপি স্যাম্পলটা ফলো করে আমার প্রোডাকশন হবে। যাই হোক, আমি ধরলাম আমার পিপি স্যাম্পল অ্যাপ্রুভ। এবার আমি প্রোডাকশন চলে যেতে পারলাম। প্রোডাকশন ফাইল অ্যাপ্রুভাল। এখানে আমার সমস্ত কিছু, অর্থাৎ আমার ট্রিম কার্ড, যেখানে আমার সবগুলা ম্যাটেরিয়াল ফেব্রিক, ক্রিমস এবং অন্যান্য অ্যাক্সেসরিজের ছোট ছোট সোয়াস অ্যাকচুয়াল লাগানো থাকবে। এছাড়াও আমার অ্যাপ্রুভ বাল্ক হ্যাঙ্গার A4 সাইজে লাগানো থাকবে। স্যাম্পল আমি অ্যাটাচ করতেও পারি, বড় স্যাম্পল হলে নাও দিতে পারি। স্পেসিফিকেশন শিট যেখানে আমার অ্যাপ্রুভ যে মেজারমেন্ট শিট আছে সেটা থাকবে। এছাড়াও প্যাকেজিং ইনফরমেশন। এছাড়া আরো যদি কোনো বায়ারের স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে সেগুলো থাকবে। এই সব কিছু মিলে আমাকে একটা প্রোডাকশন ফাইল তৈরি করতে হবে এবং আমার বায়ারকে পাঠাতে হবে। কোনো ফ্যাক্টরিতে জিপিকিউ এই কাজটা করে। ওকে, এবার আমার হাতে কি আছে? আমার ম্যাটেরিয়াল ইন-হাউস, স্যাম্পল অ্যাপ্রুভ এবং প্রোডাকশন ফাইল অ্যাপ্রুভ। এবার আমি আমার প্রোডাকশন টিম বা প্ল্যানিং টিমের সাথে কমিউনিকেট করব এবং বাইরের কিউ এর সঙ্গে কমিউনিকেট করে আমাকে হচ্ছে পিপি মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সো পিপি মিটিং এ কি করা হয়? পিপি মিটিং এ আমার প্রোডাকশন টিম যেমন কাটিং, কোয়ালিটি, সুইং টিমকে আমার স্টাইল সম্বন্ধে ব্রিফ করা হয় যে কিভাবে এটা প্রডিউস হবে, কোথায় কোথায় রিস্ক ফ্যাক্টর আছে বা রিস্ক অ্যানালাইসিস যেটা বলে, এই সমস্ত কিছু এখানে ডিসকাশন করা হবে। সুইং ফিনিশিং, যখনই আমার কাটিং শুরু হয়ে গেল প্রি মিটিং এর পরে, এরপর আমার সুইং এবং ফিনিশিং ব্যাক টু ব্যাক শুরু হয়ে যাবে। আর মার্চেন্ডাইজার হিসাবে আমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আমার ডেইলি আউটপুটটা আমাকে মনিটর করতে হবে। যখন আমি কোনো প্রবলেম মনে করব, ফেস করব, তখন ইমিডিয়েটলি আমি আমার সিনিয়রকে এই কনসার্নটা রেজ করব অথবা ফ্যাক্টরি সিনিয়রকে এই কনসার্নটা রেজ করব সলিউশনের জন্য। প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভাল। আমার যখন ফার্স্ট আউটপুট আসলো, অর্থাৎ কিছু আমার গার্মেন্টস প্রডিউস হয়ে গেল, সেখান থেকে বাইরের কিউসি অথবা আমাদের ফ্যাক্টরি কিউসি র্যান্ডমলি কিছু স্যাম্পল বা গার্মেন্টস কালেক্ট করবে, যেটা বায়ারকে পাঠানো হবে। বায়ার এটা চেক করবে সেই অ্যাপ্রুভ যে পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল আছে তার সঙ্গে এটা অ্যাকুরেট আছে কিনা। যদি অ্যাকুরেট থাকে তাহলে বায়ার এই প্রোডাকশন স্যাম্পলটাকে অ্যাপ্রুভ করে দিবে, যেটাকে বিভিন্ন বায়ার বিভিন্ন নামে ডাকে, যেমন গোল্ড সিল বা গোল্ড সিল স্যাম্পল বা গোল্ড স্যাম্পল, র্যাক স্যাম্পল এটসেট্রা। সো এটাকে এবং শুধু এটা অ্যাপ্রুভ করেই দিবে না, এখানে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো এই স্যাম্পলটার এগেনস্টেই তার কিউসি অর্থাৎ বাইরের কিউসি ইন্সপেকশন করবে এবং গুডসটা রিলিজের পারমিশন দিবে। মার্চেন্ডাইজার শুধু এই গার্মেন্টসগুলোকে বাইরের কাছে পাঠাবে, কোঅর্ডিনেট করবে, এগুলোই। এছাড়া আমার গার্মেন্টস টেস্টের জন্য কিছু স্যাম্পল আমার প্রোডাকশন থেকে পাঠাতে হবে টেস্টিং ল্যাবে। সেখানে বাইরের স্পেসিফিক টেস্টিং রিকোয়ারমেন্ট ওয়াইজ টেস্ট হবে এবং যদি এটা পাস করে তাহলেই কেবল ইন্সপেকশন এবং শিপমেন্টে আমি প্রসিড হতে পারবো। বললাম আমার প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভ, গার্মেন্টস টেস্ট পাস। এবার ফ্যাক্টরিতে আমার ইন্সপেকশন অফার করতে হবে বায়ারকে, অর্থাৎ বাইরের কিউএ কে।
সো বাইরের কিউএ আমার হচ্ছে এই ইন্সপেকশন করবে আমার গার্মেন্টস, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কি আমার শিপমেন্টের জন্য পারমিশন দিবে। আর মার্চেন্ডাইজার হিসেবে আমি যেটা করব, আমি বায়ারের সাথে কমিউনিকেশন করব যে আমার গুডসটা পাস হয়ে গেছে, আমি এবার এটা শিপমেন্ট করতেছি। যদি বায়ারের কোনো সে থাকে যে না, আমার ওয়্যার হাউসে এখন প্রবলেম আছে, তুমি এখন শিফট করো না, আরেক সপ্তাহ রাখো, পরে শিফট করো, অথবা আর অন্যান্য ধরনের কমিউনিকেশন থাকতে পারে, সেগুলো মার্চেন্ডাইজার হিসেবে আমাকে করতে হবে। তো আমি তো গুডসটা পাঠিয়ে দিলাম। এবার এবার আমার পেমেন্ট টার্ম বা যেভাবে আমার এগ্রিড পেমেন্ট টার্ম আছে সেটা ওয়াইজ, অর্থাৎ 30 ডেজ পরে নাকি সাইট নাকি হচ্ছে 90 ডেজ, এই এই যে টেনিউর গুলা, এরপরে আমাকে পেমেন্টের জন্য আমাকে ফলো আপ দিতে হবে, অথবা আমার কমার্শিয়ালি এই কাজটা করবে, আমাকে কমার্শিয়ালের সঙ্গে এটা চেক রাখতে হবে যে আসলে আমি পেমেন্টটা পাইলাম কিনা। সো আমার শিপমেন্টও হয়ে গেল, পেমেন্টও পেয়ে গেলাম, মার্চেন্ডাইজার হিসেবে আমার কাজ শেষ। ধন্যবাদ দেখার জন্য। যদি ভালো লাগে লাইক দিয়ে থাকবেন। আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা নতুন, নতুন মার্চেন্ডাইজিং এ আসার জন্য প্ল্যান করতেছেন, আমার ভিডিওগুলো অবশ্যই তাদের কাজে লাগবে। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক টপিকস এর উপরে ভিডিও লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।